টিকা নিলেন ৯ লাখের বেশি, ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। সম্মিলিত চেষ্টায় করোনা মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে, প্রধানমন্ত্রী। লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় কাল। ২৩ পৌরসভার ফল ঘোষণা, বেশিরভাগে নৌকার জয়। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩। দেখছেন এটিএন নিউজ, সকাল ৯টার নিউজ আওয়ারের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। টিকা দেয়া শুরুর ৭ দিনে সারা দেশে ৯ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিস MIS। রোববার পর্যন্ত সারা দেশে ৯,০৬,০৩৩ জন মহামারীর টিকা নিয়েছেন। এদিন টিকা নেন ১,৬৯,৩৫৩ জন। গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণ টিকাদান শুরু করে সরকার। ৪০ বছরের বেশি বয়সীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন। ঢাকা সহ সারা দেশে ১,০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকার ৫০টি কেন্দ্র রয়েছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২,১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল এসব কেন্দ্রে সরাসরি টিকা প্রয়োগ করছেন। টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২:৩০ পর্যন্ত চলছে টিকাদান কর্মসূচি। এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের ৪২৬ জনের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। করোনা মোকাবেলায় নানান অসঙ্গতি থাকলেও টিকা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। যদিও টিকা ব্যবস্থাপনা আরও সহজ করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, টিকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রভাব পর্যবেক্ষণ জরুরি। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। সারা দেশে করোনার টিকাদান শুরুর পর থেকেই টিকা নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। বিশেষ করে রাজধানীর অনেক কেন্দ্রে টিকা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। একই সাথে নিবন্ধনের সংখ্যাও বাড়ছে দ্রুত গতিতে। সবকিছু সামলে সরকারের টিকা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন সাধারণ মানুষ। যেভাবে মেইনটেইন করতেছে মেসেজ দেওয়ার মাধ্যমে বা সবকিছু পর্যালোচনা করে খুবই ভালো লাগছে। এটা ভালো, কারণ আমার রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হয়নি। আসতেই মেসেজটা দেখলো, SMS দেখে এখানে কাউন্টারে দিল। ভ্যাকসিনের দিক থেকে বাংলাদেশের যে অগ্রগতি উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এবং সাম্রাজ্য শক্তিশালী রাষ্ট্র এত অগ্রগতি হয় না যেটা বাংলাদেশে রয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড় সামলাতে এরই মাঝে হাসপাতালগুলোকে আরও টিম বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে জানানো হয়, প্রথম ধাপে টিকা দেয়া শেষ করার পর প্রান্তিক পর্যায়ে বয়স্কদের জন্য স্পটে বিশেষ ব্যবস্থা রাখা হবে। প্রত্যেক প্রতিষ্ঠান তাদের জায়গা অনুযায়ী এই ভ্যাকসিন টিমগুলো করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরে যদি দরকার হয় সেই অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে স্বাস্থ্যবিধি মেনে যেন তারা যদি টিম বাড়াতে পারে, অবশ্যই এই বাড়ানোর নির্দেশনা আমাদের দেওয়া আছে। সিরাম থেকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে জুলাই নাগাদ ৩ কোটি ডোজ টিকা আসবে। এছাড়া এ মাসেই কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ডে টিকা আসা শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ধাপে ধাপে আসবে ৬ কোটি ডোজ। ১০ কোটি মানুষের টিকার বন্দোবস্ত করতে এরই মাঝে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আরও টিকার প্রয়োজন হলে সিরাম অথবা কোভ্যাক্সের কাছ থেকেই সংগ্রহ করতে পারবে বাংলাদেশ। প্রয়োজন অনুযায়ী আবার কেনা হবে। যেইভাবে আসলে ভ্যাকসিন আসবে আমাদের পরিকল্পনাটাও সেইভাবে হবে সারা দেশে যে কিভাবে দেওয়া হবে। টিকা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট বিশেষজ্ঞরাও। তবে দীর্ঘমেয়াদে টিকার প্রভাব পর্যবেক্ষণে IUDCR-কে জোরালো ভূমিকা রাখার তাগিদ দেন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার লিয়াকত আলী। ভ্যাকসিন দেওয়াটা একটা পার্ট পর্যন্ত সফল, কিন্তু এর মনিটরিং, এর পরবর্তী যেটাকে ফার্মাকোভিজিল্যান্স, সম্ভব হলে ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যবস্থা করা, এটা কিন্তু সব জনগোষ্ঠীকে আলাদাই করতে হবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে ৩২৬ জনকে নিয়ে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,৪০,৫৯২ জন হয়েছে। আর গত একদিনে মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮,২৭৪ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ৪,৮৭,২২৯ জন। ৭৫ পরবর্তী সরকার ও বিএনপি জামাত জোটের কারণে দেশের স্বাস্থ্য খাত পিছিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার কুমুদিনী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন। সরকার সবার জন্যই করোনার টিকার ব্যবস্থা করেছে, এ কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ মানুষ মৃত্যুবরণ করছেন ক্যান্সারের কারণে। বছরে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১.৫ লাখ। দুরারোগ্য এই ব্যাধির উন্নত চিকিৎসা ও গবেষণার জন্যই নারায়ণগঞ্জে তৈরি হচ্ছে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ হাসপাতাল KIIMS কেয়ার। ৩৫০ বেডের এই হাসপাতালে ক্যান্সারের পাশাপাশি সাধারণ রোগীরাও চিকিৎসা পাবেন। আন্তর্জাতিক মানের এই ক্যান্সার গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকেই ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭৫ পরবর্তী সরকার ও বিএনপি জামাত জোটের ব্যর্থতার কারণেই স্বাস্থ্য খাতের গবেষণায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। ৭৫ সালের পর ২১ বছর যারা সরকার গঠন করেছিল, একে তো তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, আর তারপর ক্ষমতাটা ছিল তাদের একটা ভোগের বস্তু, নিজের ভাগ্য গড়ার বস্তু। দেশের মানুষের কল্যাণ করার কথা তারা কখনো চিন্তা করেনি। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের। আমরা সরকার আসার পর থেকে এ ব্যাপারে যথেষ্ট প্রচেষ্টা চালাই। মানব সেবায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সে সঙ্গে চিকিৎসা সেবায় বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের সবাইকে যেন আমি উৎসাহিত করি। সেই সাথে আমি রাজীবকেও, কারণ সে আমার ছোট ভাইয়ের মতো, নার্সিং ক্ষেত্রে যখন আমরা গ্র্যাজুয়েট নার্সিংয়ের কথা বললাম যে কুমুদিনীতে করো না কেন, উদ্যোগ নিল। মেডিকেল কলেজ করবারও সমস্ত কিছু আমরা 2001 সালে সমস্ত অনুমোদনও দিয়ে গেলাম। 2001-এ বিএনপি জামাত যখন ক্ষমতা আসে, তাদের একটা কাজই ছিল যে আমরা যা যা কাজ করেছি সবগুলি বাতিল করে দেওয়া বা সেগুলি স্থগিত করে রাখা। ঠিক সেরকম একটা সমস্যায় পড়ে গিয়েছিল। দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে মন্তব্য করে শেখ হাসিনা জানান, ভারত ছাড়াও বিভিন্ন দেশ বাংলাদেশকে করোনার টিকা দিতে আগ্রহী। আরও অন্যান্য দেশ এখন দিতে চাচ্ছে, আমরা সবই নেব যাতে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এই টিকা আমরা দিতে পারি। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। চট্টগ্রামের বোট ক্লাব থেকে জাহাজে করে ২০১২ জন রোহিঙ্গা শরণার্থী আজ ভাসানচরে যাচ্ছেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল ইসলামের সাথে। মনিরুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আজ তো ২০১২ জন রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে, আপনার কাছে এ ব্যাপারে কি তথ্য আছে আমাদেরকে জানান। বলছিলেন, আমি আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রামের এখন আমি যেখানে আছি এটি হচ্ছে বোট ক্লাব একটি এরিয়া। নোঙ্গর করা হয়েছে নৌবাহিনীর 5টি জাহাজ এবং এই 5টি জাহাজে করে আজকে ২০১২ জনকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমি একটু দেখে রাখতে চাই আপনাকে, আমি এখন যেই জাহাজটিতে আছি সেটি হচ্ছে বানৌজা সন্দ্বীপ। এখানে প্রতিটি জাহাজে যেহেতু ২০১২ জন রোহিঙ্গা যাচ্ছে, সেখানে প্রতিটি জাহাজে 400 জন বা 400-র অধিক, অর্থাৎ 402 জন, 3 জন এভাবে করে ওই 12 জনকে ভাগ করা হচ্ছে। এবং এই যে জাহাজটি আছে এটি হচ্ছে বানৌজা সন্দ্বীপ। এর পাশে আমি একটি জাহাজ রয়েছে, সেই জাহাজটি আপনাকে দেখ LCU-4 এবং এই যে এইভাবে LCU-1, 2, 3, 4 এই একটি জাহাজ রয়েছে। এবং এছাড়া আমি আপনাকে একটু দেখে রাখি যে এখন আমার সামনে আর দুটি জাহাজ আপনাকে দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে LCU-1 এবং 2 এভাবে, মানে অর্থাৎ 5টি জাহাজ LCU-1, 2, 3, 4 এবং বানৌজা সন্দ্বীপ, এইভাবে মোট 5টি জাহাজে করে আজকে ২০১২ জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হচ্ছে নোয়াখালী সন্দ্বীপে ভাসানচরে। এবং এই আরেকটি জিনিস জানিয়ে রাখি, আমরা এখানে যাদের সাথে কথা বলেছি, আগামীকালও আরেকটি বহর আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যত সম্ভব বেশি রোহিঙ্গাদেরকে ওনারা নিয়ে যেতে পারে সেই ধরনেরই কথা আমাদেরকে জানানো হয়েছে। আর এই পর্যন্ত এর আগে 3 দফায়
এখানে 3 দফায় সর্বমোট এই 7,000-এর মতো রোহিঙ্গা ভাসানচরে গিয়েছেন এবং আমরা এখানে যারা যাচ্ছেন সে ধরনের যারা যাচ্ছেন রোহিঙ্গা তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এরা আগে যে কক্সবাজারে থাকতেন সেই কক্সবাজারে তারা অনেক কষ্টে ছিলেন, যার কারণে ওনারা এই মানুষ থেকে শুনেছেন, ওনাদের কিছু আত্মীয় স্বজন গিয়েছেন এবং ওরা টিভিতে দেখেছেন, তারপরে তারা উৎসাহী হয়ে উদ্যোগে তারা এখান থেকে আজকে রওনা দিয়েছেন। অর্থাৎ কোনো রকম প্রেশার ছাড়াই একদম নিজেদের উদ্যোগেই ওনারা স্বপ্রণোদিত হয়ে যাচ্ছেন। আর একটা জিনিস আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে যে 2012 জন যাচ্ছেন এর মধ্যে কিন্তু নারী, পুরুষ, বয়োবৃদ্ধ এ ধরনের অনেকেই রয়েছেন এবং সবারই একটি কথা যে তারা আসলে এখানে নিরুপায় হয়ে বার্মা থেকে বাংলাদেশে এসেছেন এবং আজকে তাদের যে যাত্রা সেটি আসলে তারা তারা এই ধরনের যাত্রা তারা চায়নি। অর্থাৎ এই যে রোহিঙ্গারা যে যাচ্ছে এবং নৌবাহিনীর ব্যবস্থাপনা খুব সুন্দর পরিবেশে তারা যাচ্ছে এবং সরকারের সুন্দর একটি পরিবেশ, উন্নত থাকার ব্যবস্থা, সব রকম সুবিধাই সেই ভাসানচরে রয়েছে এবং আমরা যতটুকু জানিয়েছি আগে যে 1 লক্ষ রোহিঙ্গাকে সেখানে রাখা হবে, যার কারণেই আজকে তারা এখান থেকে রওনা দিচ্ছেন। অর্থাৎ আজকে যাচ্ছেন 2012 এবং এর আগে গেছেন 7,000, অর্থাৎ প্রায় 9,000 এখানে তারা এই পর্যন্ত যায়, ওখানে 9,000-এর থেকেও অধিক হয়ে যাচ্ছে এবং আরও ওনাদের আরেকটি টিম, অর্থাৎ আরও কত রোহিঙ্গা ঠিক আসবে সেটি সংখ্যাটি আমাদের জানাতে পারেনি, তবে তারা আশা করছেন যত সম্ভব বেশি আনতে পারে। তো উখিয়ার যে ক্যাম্পগুলো রয়েছে তাদেরকে সেই ক্যাম্প থেকে কিন্তু এখানে নিয়ে আসা হবে। আর চট্টগ্রামের এখান থেকে যে যাত্রা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এই জাহাজগুলো নোয়াখালী ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। তাসফিয়া। ধন্যবাদ মনিরুল আপনাকে। বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যার উগ্রপন্থী 6 আসামির সাজা হবে কিনা তা জানা যাবে কাল। গত 4 ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান এ মামলার রায়ের জন্য 16 ফেব্রুয়ারি দিন ঠিক করেন। পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ রায় থাকতেন যুক্তরাষ্ট্রে। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইটও পরিচালনা করতেন তিনি। জঙ্গিদের হুমকির মুখেও তিনি বইমেলায় অংশ নিতে দেশে এসেছিলেন 2015 সালে। ওই বছরের 26 ফেব্রুয়ারি স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফিরছিলেন অভিজিৎ রায়। ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গি কায়দায় তার উপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ, আর চাপাতির আঘাতে আঙ্গুল হারান তার স্ত্রী রাফিদা। ঘটনার পর শাহবাগ থানায় হত্যা মামলা করেন অভিজিতের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়। ডিবির হাত ঘুরে মামলাটি তদন্তের দায়িত্ব যায় কাউন্টার টেরোরিজম ইউনিটের কাঁধে। 2019 সালে 13 মার্চ 6 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, সাক্ষী করা হয় 34 জনকে। স্বাধীনতার লক্ষ লক্ষ স্বাধীনতা শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ এখন জঙ্গিদের আস্তানায় পরিণত হবে। কাজেই আমি চাইব সরকার অবিলম্বে এই সব জঙ্গিদের তৎপরতা বন্ধ করবেন। এই মামলার আসামি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া ও আকরাম হোসেন পলাতক। বাকি 4 আসামি মুজাম্মেল হুসাইন, আবু সিদ্দিকী সোহেল, আরাফাত রহমান ও উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবি কারাগারে। ফারাবি ছাড়া বাকি 5 আসামির সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। 2019 সালের 1 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলায় 6 আসামির বিচার শুরু হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য 16 ফেব্রুয়ারি দিন ঠিক করা হয়। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। চতুর্থ দফায় দেশের 55টি পৌর নির্বাচনে 23টি পৌরসভার ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। বেশিরভাগ এলাকায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন ঠাকুরগাঁওয়ে আঞ্জুমান আরা বেগম, রানীশঙ্কৈল মুস্তাফিজুর রহমান মোস্তাক, রাজশাহীর তেহেরপুরের আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, কুমিল্লার দাউদকান্দিতে নাইম ইউসুফ সেইন ও হেমানায় এড নজরুল ইসলাম, ফরিদপুরের নিমাই সরকার এবং হবিগঞ্জে চুনারুঘাট পৌরসভায় সাইফুল ইসলাম রুবেল, সিনেটের কানাইঘাটে লুৎফুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাজকিল খলিফা কাজল, পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল হাওলাদার, চুয়াডাঙ্গায় জীবনগড়ের রফিকুল ইসলাম রফিক ও নাটোরের বাড়াইগ্রামে মাজেদুল বাড়ি নয়ন। ঠিকানা ভুয়া।
কিন্তু অনলাইন পেজ খুলে দিব্যি করে যাচ্ছেন ভারতীয় পোশাকের ব্যবসা আর মানুষের সঙ্গে করছেন প্রতারণা। ছবি দেয়া হয় এক পণ্যের, ডেলিভারি দেয়া হয় নিম্নমানের পণ্য। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নামি দামি পেজের আদলে প্রতারণা করা চক্রটি ধরা পড়েছে গোয়েন্দা জালে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। চটকদার সব ভারতীয় পোশাকের বিজ্ঞাপন দেয়া হয় বিভিন্ন ফেসবুক পেজে, কিন্তু পেজে দেয়া চটকদার পণ্যের সাথে ডেলিভারি দেয়া পণ্যের মিল থাকে না। গুলমোহর ফ্যাশন, বাবুল ফ্যাশন ওয়ার্ল্ড, বেবিস শপিং হাউস, লেভেন্ডারি বাই এসপি, এই 4টি পেজ খুলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। ওরা যে ছবি দিয়েছে তার তুলনায় অনেক নিম্নমানের প্রোডাক্ট এবং কোনো মিল নেই। তখন আমি ওদেরকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপু আপনি যে প্রোডাক্টটা পেয়েছি এটা তো আমি অর্ডার করিনি। তখন ওরা বলে যে আপু মেবি ভুল করে চলে গেছে, আমরা এটা আপনাকে চেঞ্জ করে দিব। ওরা মেনলি এই সময়টা নেয় যাতে ওরা টাকাটা তুলে ফেলতে পারে। আপনি পেমেন্ট করেছেন? আমরা হ্যাঁ পেমেন্ট তো করে দিয়েছি। পেমেন্ট বলে তাহলে আপনাকে আমরা 2 দিনের মধ্যে এক্সচেঞ্জ করে দিচ্ছি। আমরা ফাইন, অসুবিধা নাই। তারপরে আমি যোগাযোগ করলাম, এক্সচেঞ্জ করছে না। 2 দিন পরে ব্লক করে দিল, কমপ্লিটলি ব্লক করে দিল। তখন আমি বুঝলাম যে আমি প্রতারণার শিকার হয়েছি। আত্মীয়ের বিয়ে উপলক্ষে অনলাইনে 17,000 টাকার পণ্য অর্ডার করেছিলেন মেঘ আহমেদ, কিন্তু প্রোডাক্ট নিম্নমানের হওয়ায় অভিযোগ জানালে তাকে ব্লক করে দেয়া হয়। যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আমার না হাতে আসছে, ওদের বিহেভিয়ার এত সুন্দর ছিল, এত ভালো ছিল, আমি আপনাকে বুঝায় বলতে পারবো না। আর যখন আমি প্রোডাক্টটা হাতে পেয়েছি, ওদেরকে নক দিচ্ছি, ওদের টোটাল বিহেভিয়ার টোটালি চেঞ্জ। যে আমরা দেখতেছি, দেখবো 2-1বার টেক্সটে বলছে, এরপর আর কখনো আমার ফোনও ধরে নাই। বিভিন্ন কোম্পানির আনরেজিস্টার্ড সিম কার্ড যেটা, ওইটা দিয়েই সবাই সব রকমের ক্রাইম করার সুযোগ পাচ্ছে। আমরা শুধু ফেসবুক হইলে এতগুলা টাকা দিয়ে রিস্ক নিতাম না। যখনই আমরা ফোনে কনফার্ম হয়েছি তখন আমরা টাকাটা দিচ্ছি। খালিদ শামস প্রান্ত এবং সুইটি আক্তার মিম, এই দম্পতি অনলাইনে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিল। আর তাদের বিকাশ এবং বিভিন্ন মাধ্যমে আসা টাকা পয়সার লেনদেন করতেন সহযোগী মিরাজ তালুকদার। আইনি ঝামেলা এড়াতে ভুক্তভোগীদের অনেকেই থানায় অভিযোগ করেন না। এই সুযোগেই তারা দিনের পর দিন প্রতারণা করে আসছিল। তবে এবার শেষ রক্ষা হয়নি। খুলনা থেকে এই 3 প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন দোকান থেকে সুন্দর সুন্দর ছবি তারা কালেকশন করতেন। কালেকশন করে তারা সেই ছবিগুলি তারা তাদের পেজে দিতেন যে তারা এই জিনিসগুলি তারা বিক্রি করেন। যখন কোনো ব্যক্তি তাদের এই পণ্যগুলি যখন তারা অর্ডার করতেন, তখন তারা ওইটার আদলে একটু গোজামিল দিয়ে তারা একটা কাপড় তৈরি করে, কোনো রকম একটি কাপড় তৈরি করে, নিম্নমানের একটা কাপড় তৈরি করে তাদেরকে পৌঁছে দিতে, এবং পরবর্তীতে এটার মাধ্যমে যে টাকাটা তাদের আয় হতো এটা তারা আত্মসাৎ করতেন। প্রচুর লোক আমাদের কাছে অভিযোগ করে। আমাদের উদ্দেশ্য হলো যদি স্পেসিফিকেশন অনুযায়ী জিনিস দেয় এবং এটা যেন একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ই-কমার্সটি চলে। যদি কেউ প্রতারণার চেষ্টা করে বা প্রতারণা করে বা এটাতে যদি লোকজন ক্ষুব্ধ হয়, তাহলে এই বাণিজ্যটি ক্ষতিগ্রস্ত হবে। যারা ভালো ব্যবসা করে তারা ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ গোয়েন্দাদের। ধীরে ধীরে বাড়ছে ই কমার্স নির্ভরতা, বাড়ছে অনলাইনে কেনাকাটা, কিন্তু নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় প্রতিনিয়তই এই মাধ্যমে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। সংশ্লিষ্টরা বলছেন অনলাইন ভিত্তিক ব্যবসাকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় নিয়ে আসা প্রয়োজন। এর ফলে এই মাধ্যম ব্যবহারে মানুষের আস্থা বাড়বে, কমবে প্রতারণা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন ভালোবাসার প্যান্ডেমিক। প্রকৃতিতে এসেছে ফাগুন দিন। ঋতুরাজ বসন্ত তার উষ্ণতায় বর্ণিল সাজে সাজিয়েছে প্রকৃতিকে। বসন্তের আবেশে মানব হৃদয়েও বেজে ওঠে ভালোবাসার জয়গান। তাই নাগরিক জীবনে কার্পণ্য নেই উদযাপনে। সাইফুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। শীতের আড়ষ্টতা ভেঙে জেগেছে প্রকৃতি। ফাগুন হাওয়ায় পাখির গান, ফুলের সুবাসে নতুন দিনের আগমনী সুর। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির এত বর্ণিল সাজে মাতোয়ারা না হয়ে উপায় কি?
বসন্তের আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লাগে দোলা। বসন্তের ছোঁয়ায় আরো রঙিন হয় বিশ্ব ভালোবাসা দিবসও। করোনার কারণে এবার রাজধানী কেন্দ্রিক বসন্ত বরণ উৎসবে কিছুটা ভাটা পড়েছে। সকালে চারুকলার বকুলতলায় আয়োজন করতে না পেরে এবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে উৎসবের আয়োজন করে উদযাপন পরিষদ। শীতের সময়ে যেই জরাজীর্ণতা আজকে কিন্তু তা নেই, বসন্তই তার উপলব্ধি করতে পারছি আমরা। ঋতুরাজ বসন্তে প্রকৃতির মিলন হয়, পশু পাখির মিলন হয়। এই প্রকৃতি থেকে আমরা যেন বিচ্ছিন্ন না হই, প্রকৃতি বান্ধব যেন আমরা হই। করোনার কারণে খুব বেশি উপস্থিতি না হলেও আগতদের সাজ পোশাকে উৎসব ধরা দেয় নানান রঙে। যদিও বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস দুটোর মধ্যে উদযাপনে প্রাধান্য পেয়েছে পহেলা ফাল্গুনী। করোনা এবছর শেষ হয়ে যায়, যাতে আগামী বছর আরো বড় করে অনুষ্ঠান হয়, আমরা যাতে আরো অনেক মজা করতে পারি। আমরা আসি এই জন্য, আমরা এখন 60-এর দিকে বয়স, আমাদের বাচ্চারা যেন কালচারটা বুঝে। ভালোবাসা দিবস তো প্রতিদিনই উদযাপন করা যায়, সুতরাং বলা যায় যে বসন্ত বরণটাকে বেশি সুন্দর করে দেখছি। বসন্তের আবেশে আরো বেশি ভালোবাসায় ভাসুক মন, উদযাপন হোক আরো রঙিন। 21-এর পলার সঙ্গে দিনের সঙ্গে জড়িয়ে আছে তারুণ্যের সাহস, উচ্ছ্বাস আর বাঁধ ভাঙা আবেগ। বাঙালি জীবনের সঙ্গে একাকার হয়ে যাওয়া রঙিন প্রকৃতি মহামারী কাটিয়ে আনুক শান্তির বার্তা। সাদিয়া ফিরোজ, এটিএন নিউজ, ঢাকা। 9টা নিউজ আওয়ারে এ পর্যায়ে নিচ্ছে একটি বাজে স্টিল বিরতি, এরপরে আরো যা থাকছে। বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, প্রমাণ জনসম্মুখে উপস্থাপন করা হবে। সাভারে গৃহহীনের ঘর দেয়া নিয়ে প্রতারণা, অর্ধ কোটি টাকা লোপাট। টিকা নিলেন 9 লাখের বেশি, ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। সম্মিলিত চেষ্টায় করোনা মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে, প্রধানমন্ত্রী। লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় কাল। তেইশ পৌরসভার ফল ঘোষণা, বেশিরভাগে নৌকার জয়। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার 3। আবারও স্বাগত 9টা নিউজ আওয়ারে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও বসন্তের খবর। বসন্তে প্রকৃতি সাজে, আর বসন্তের আগমনীতে বাঙালির জীবনেও সুর বাজে। সেই বসন্তকে বরণ করতে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অনুষ্ঠিত হলো ফাগুন হাওয়ার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। শনিবার রাতে চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অনুষ্ঠিত হল ফাগুন হাওয়া নামক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। এই আয়োজনে পাশে থাকায় এটিএন বাংলাকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাহিনী জহুরুল হক ঘাটির এয়ার কমান্ডিং অফিসার। ঘাটির সকল সদস্যবৃন্দ, আপনাদের নিরলস পরিশ্রমের মাঝে কিছুটা চিত্ত বিনোদনের জন্য বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় আমরা আজকের এই আয়োজন করেছি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আমাদের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা সম্পৃক্ত হওয়ায় অনুষ্ঠানকে দিয়েছে একটা ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, উনি যদি দেশ স্বাধীন না করতেন আজকে এই মাহফুজুর রহমান আপনাদের সামনে এসে গান গেতে পারতাম না।
আপনারা প্রত্যেকে নিজের নিজের কাছে প্রশ্ন করেন যে এই লোকটির জন্যই আজ আমরা স্ব স্থানে সম্মানিত। অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান গেয়ে শোনান ডক্টর মাহফুজুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি, তোমার বজ্র কণ্ঠের আহ্বানে দেশ করেছো স্বাধীন, তোমার শততম জন্মদিন বঙ্গবন্ধু, তোমার জন্মদিন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের জড়িত থাকার দালিলিক প্রমাণ জনসম্মুখে উপস্থাপন করবে সরকার। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকার কারণে জিয়ার খেতাব বাতিল করার সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। আমরা বলছি যে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, সেই হিসেবে তার খুনি হিসেবে আমরা তাকে বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি খুনের সাথে জড়িত নয়। আমরা জবাবে বলেছি যে তার কি সম্পৃক্ততা আছে দালিলিক প্রমাণ সহ তথ্যাদি সহ আমরা জাতির সামনে উপস্থাপন করব। গৃহহীনের ঘর, প্রধানমন্ত্রীর উপহারকেও শেষ পর্যন্ত প্রতারণার ফাঁদ বানিয়েছে একটি চক্র। যাদের জমি আছে তাদের ঘর দেবেন, এমন প্রচারে দরিদ্র খেটে খাওয়া মানুষের $1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। সাভার থেকে সহকর্মী জাহিদ হাসান শাকিলের প্রতিবেদন। বয়সের ভারে কর্মহীন মালেক হোসেন, শেষ সম্বল বলতে এই জমিতেই ছিল তার জরাজীর্ণ টিনের ঘর। কম টাকায় পাকা দালানের আশায় প্রতারকের খপ্পরে পড়ে হারিয়েছেন ঘরটিও। সব হারিয়ে মালেক হোসেন অন্যের জমিতে ভাঙা ঘরে পরিবার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। টাকা দিচ্ছি 3,30,000 ঘর দিব, অনেক টাল লিগা ঘুরতে আছি, এই অনেক 5 মাস চলে। শুধু মালেক নয়, এমন প্রতারণার শিকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের প্রায় 20টি পরিবার। পরিবার প্রতি 1 থেকে 1,70,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বলছে তোদের ঘর 1.5 মাসে কমপ্লিট করে দিম, তোরা 1.5 মাসে ঘরে যাবি। আমি চাই শুধু আমার বাড়িটা কমপ্লিট করে দিক, যে আমরা বাল বাচ্চালে এই বাড়ির ভিতরে থাকতে পারি। সিলিনাম মেম্বারও ছিল, ওনার উপর সাধারণ জনগণ আস্থা রেখে কিছু টাকা পয়সা লেনদেন করে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারক চক্রের মূল হোতা আলামিন। বিট ফেয়ার ফ্যাশন নামে ছোট্ট এক কারখানার এমডি। ফেসবুক জুড়ে নামে বেনামে অনুষ্ঠানের অতিথিও আলামিন। টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সঠিক কোনো ব্যাখ্যা দিতে না পারলেও তুলে ধরেন নানা যুক্তি। ফেস টু ফেস কথা বলেন, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে প্রেজেন্ট করেন, একসাথে বসেন, আসি একটা প্ল্যাটফর্মে বসে কথা বলি। আরও অভিযোগ রয়েছে, এই কাজে তাকে সহযোগিতা করেছেন সাভারের বিরুলিয়া ও আশুলিয়া ইউনিয়নের সংরক্ষিত 2টি ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা আক্তার ও সালমা ইসলাম। যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। অভিযোগকারীদের তথ্য গোপন রেখেই বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তদন্ত করে যদি আসলে আমরা প্রমাণ পাই যে এই ধরনের আর্থিক অনিয়ম বিষয় অথবা কোনো জনপ্রতিনিধি দিয়ে এটার সাথে এভাবে কাজ করেছে, তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। প্রধানমন্ত্রীর প্রশংসিত উদ্যোগটি নিয়ে যারা প্রতারণা ও দুর্নীতিতে নেমেছে তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার বলে মনে করে মানুষ। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। রাজধানীর যাত্রাবাড়ির একটি বাসায় মা মেয়ে সহ 3 জনকে কুপিয়ে জখম করে পালিয়েছে পরাণ নামের এক যুবক। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত 3 জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশীরা জানায়, শেখদি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর ফ্ল্যাটে সাবলেট থাকত পরাণ। এই সুযোগে ওই ব্যবসায়ীর স্ত্রীকে প্রায়ই বিরক্ত করত সে। বিষয়টি অভিভাবকদের নজরে আসায় তাকে ফ্ল্যাট ছেড়ে যেতে বলা হয়। পরে একই ভবনের আরেক বাসিন্দা রুহুল কুদ্দুস বাবুর ফ্ল্যাটে গিয়ে বিবাদে জড়ায় পরাণ। এক পর্যায়ে তাকে বটি দিয়ে কুপিয়ে জখম করে সে। এ সময় আহত রুহুলের চিৎকার শুনে এগিয়ে যায় জেসমিন ও মাহমুদা নামে ওই ভবনেরই 2 বাসিন্দা। তাদেরকেও কুপিয়ে জখম করে পরাণ। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। এখনও পরাণকে গ্রেপ্তার করা হয়নি।
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৫তম জন্মদিন আজ। ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। গানে গানে অর্ধ শতাব্দীরও বেশি লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। মৌলবাদীদের নানা লাঞ্ছনারও শিকার হন কিংবদন্তি এই বাউল। বসন্ত বাতাসে সৈগ, কোনো মস্তরি নাই বানাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেন পিরিতি বাড়াইলা, এমন অসংখ্য গানের রচয়িতা তিনি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় গণসঙ্গীত গেয়ে লাখো তরুণকে উজ্জীবিত করেছেন। পেয়েছেন ২১ পদক। শাহ আব্দুল করিমের জন্মভিটায় থাকার ব্যবস্থা সহ সঙ্গীততলায় কমপ্লেক্স নির্মাণের দাবি বহু বছরের। ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর পৃথিবীর মায়া ছেড়ে পারাপারে চলে যান শাহ আব্দুল করিম। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। পটুয়াখালীর কৃষক দেলোয়ার খলিফা। নিজের জমি নেই, বন্যা নিয়ন্ত্রণে বাঁধের জমিতে শুরু করেন চাষাবাদ। বেছে নেন পাহাড়ের জুম পদ্ধতি। সচ্ছলতার মুখও দেখেছেন দেলোয়ার খলিফা। তবে দুশ্চিন্তা সরকারি জমিতে চাষাবাদের ভবিষ্যৎ নিয়ে। প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর সাগরপাড়ে ধুলাসর ইউনিয়নের ভূমিহীন কৃষক দেলোয়ার খলিফা একসময় দিনমজুর হিসেবে অন্যের জমিতে কৃষিকাজ করতেন, আর এখন নিজেই সবজি বিক্রি করে লাভ করছেন লাখ লাখ টাকা। কিন্তু কিভাবে? নিজের জমি না থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের ১ কিলোমিটার জমিতে সবজি ও ফলের চাষ শুরু করেন। জৈব সার ও পরিচর্যার মাধ্যমে সারা বছর উৎপাদন করছেন বিভিন্ন সবজি ও ফল। এখান থেকে পাইকারি নেয়, তারপর নিজে বাজারে নিয়ে বিক্রি করি। প্রায় লাখ ২ টাকার মতন আল্লাহর রহমতে লাভবান হয়েছে। স্বামী স্ত্রীর যৌথ শ্রমে পরিবারে ফিরেছে আর্থিক সচ্ছলতা। গড়ে তুলেছেন গবাদি পশু ও হাঁস মুরগির খামার। দেলোয়ারের সফলতায় এলাকাবাসীও খুশি। কৃষি খামার দিয়ে ছাগল, গরু, ভেড়া, এটা আগে আমাদের কিছু ছিল না। এই কৃষিকাজ করে আমরা এরই উন্নত করতে পারছি। পাহাড়ি অঞ্চলে যেভাবে জুম চাষ হয়, ঠিক সেরকম এই দেলোয়ার এই অবদার ঢালে সেভাবে তার কৃষি খামার গড়ে তুলেছেন। অনেকেই এই কাজটা করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। আর চাষাবাদে সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। বিশেষ করে এবছর যে প্রণোদনার আওতায় আমাদের যে সূর্যমুখী আসছে, আমরা এবার তাকে সূর্যমুখীর প্রদর্শনী দিয়েছি, যাতে সে সবজির পাশাপাশি অন্যান্য ফসল করেও যাতে ইনকাম আরো বৃদ্ধি করতে পারে। বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু হওয়ায় এখন শঙ্কায় পরিবারটি। চাষের জন্য ভূমিহীন দেলোয়ার সরকারি জমি পাবেন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মালয়েশিয়ার বাজারে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সব রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ পাওয়ার দাবিতে সোমবার মানববন্ধন করবে বায়রা সিন্ডিকেট নির্মূল ঐক্যজোট। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শ্রমশক্তি রপ্তানিকারকদের ৯টি সংগঠনের এই ঐক্যজোটের পক্ষ থেকে দাবি করা হয়, অল্প কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে সুবিধা পাইয়ে দিতে সিন্ডিকেট বাণিজ্য করার চেষ্টা করছে। এ সময় বায়রা নেতারা বলেন, নেপালের মডেল অনুসরণ করে মালয়েশিয়ার সঙ্গে FWCMS পদ্ধতিতে শ্রমিক নেয়ার বিষয়টি আলোচনা না করে নতুন করে আবারও গুটি কয়েক রিক্রুটিং এজেন্সি মনোনয়ন করা হলে তা দেশের জন্য আত্মঘাতী হবে। আগামী মঙ্গলবার বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠককে কেন্দ্র করে এসব আশঙ্কা প্রকাশ করেন তারা। এ কারণে সোমবার বেলা 11টায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন নেতারা। নয়টা নিউজ আওয়ারের সময় হলো আরও একবার বাজে স্টিল বিরতি নেয়ার, এরপরে আরও যা থাকছে। পুরো দলকে জবাবদিহিতার আওতায় আনা হবে, বিসিবির সভাপতি।
আবারও স্বাগত সকাল ৯টার নিউজ আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জানাবো দেশের বাইরের খবর। আফগানিস্তান ইরান সীমান্তের একটি কাস্টমস পোস্টে জ্বালানিবাহী কয়েকশো বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। হেরাত প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ রাফিয়া সিরাজ বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সীমান্তবর্তী শহর ইসলাম কালায় ওই দুর্ঘটনা ঘটে। অন্তত ৫০০ জ্বালানি ভর্তি তেল ও গ্যাস ট্যাঙ্কারে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে বেশ কিছু বৈদ্যুতিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হেরাত শহরের বেশিরভাগ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স। স্থানীয় লোকজনও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে। কিভাবে এই অগ্নিকাণ্ড হলো তা খতিয়ে দেখতে হেরাত প্রদেশের সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। স্বপ্নের অপমৃত্যু ঘটিয়ে ঢাকা টেস্টেও হারল বাংলাদেশ। ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে আবারও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে স্বাগতিকরা গুটিয়ে যায় ২১৩ রানে। ফলাফল ১৭ রানে বাংলাদেশকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল উইন্ডিজ। চতুর্থ দিনে এসে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২৩১ রান। এর আগে কোনো দলই মিরপুরে এত রান টপকে জয় পায়নি। এদিনের শুরুটা ভালোই করেছিলেন তামিম এবং সৌম্য। ওয়ানডের মতোই ব্যাট চালিয়ে ১০ ওভারে করে ফেলেন অর্ধশত, কিন্তু ৫৯ রান উঠতেই সৌম্যর বিদায়। তার সংগ্রহ ১৩। ৪৪ বলে ক্যারিয়ারের ২৮তম অর্ধশতক তুলে আউট হন তামিম ইকবালও। শান্ত, মুশফিক ও মিঠুনের কাছে যেন বড় অপরিচিত মিরপুরের ২২ গজ। শান্ত ১১, মুশফিক ১৪ আর মিঠুনের সংগ্রহ ১০। ক্রিকেট অনুরাগীদের আশা তখন মুমিনুল এবং লিটনের জুটির উপর। তবে তাদের ৩২ রানের জুটি ভাঙে কর্নওয়ালের ঘূর্ণিতে। ব্যক্তিগত ২৬ রানে ফেরেন মুমিনুল। লিটন আউট হন ২২ রানে। জয় পরাজয়ের দোলাচলে বাংলাদেশ। দশম উইকেটে আবু জায়েদ রাহিকে নিয়ে জয়ের স্বপ্ন দেখালেও ব্যক্তিগত ২১ রানে ওয়ারিকানের বলে কর্নওয়ালের তালুবন্দী হন মিরাজ। ২ ইনিংস মিলে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা কর্নওয়াল। প্রথম ইনিংসে ক্যারিবীয়রা তুলেছিল ৪০৯ রান। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২৯৬ রানে। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ করে মাত্র ১১৭, আর বাংলাদেশের ইনিংস শেষ হয় ২১৩ রানে। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা। কোনো পরিকল্পনা ছাড়াই টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। শুধু কোচ আর অধিনায়ক নন, পুরো দলকেই জবাবদিহিতার আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। অন্যদিকে এই ব্যর্থতার পেছনে ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের না খেলাকেই দুষলেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও পরাজয়, আবার ২৩১ রান তাড়া করতেও ব্যর্থ বাংলাদেশ। দেশের মাটিতে তামিম, মুশফিক, মুমিনুলদের এমন দুরবস্থায় তাই প্রশ্নবিদ্ধ বোর্ড। বিসিবির সভাপতিও রীতিমতো ক্রুদ্ধ বাংলাদেশের পারফরমেন্সে। প্রত্যেক দিন প্রত্যেকটা সেশনের একটা প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে। এখানে প্ল্যানিং বলেন, স্ট্র্যাটেজি বলেন, কোঅর্ডিনেশন বলেন, কিচ্ছু ছিল না। সব ইন্ডিভিজুয়ালি যার যার মতো এসে গিয়ে খেলে দিয়ে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো চলতে দেওয়া যাবে না, বাট অ্যাব্রাপ্টলি হঠাৎ করে এখনই সব চেঞ্জ করে ফেলবো যে তা না। বাট ডেফিনেটলি এখন সময় হয়েছে এই জিনিসগুলো দেখার, কারণ আমাদের এরকম কখনো এর আগে হয়নি। টেস্ট খেলার বয়স ২০ বছর পার হলেও বাংলাদেশের উন্নতির গ্রাফটা চোখে পড়ার মতো নয়। টেস্ট অধিনায়ক মুমিনুলও উন্নতিটা দেখছেন না। তবে সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় সাদা পোশাকে রঙিন পারফরমেন্সের
দিক নির্দেশনা দিয়েছেন। আমার কাছে মনে হয় যে ওইভাবে কোনো উন্নতি হয় নাই। মানুষের তো উন্নতির শেষ নাই। আপনি মৃত্যুর আগ পর্যন্ত ক্রিকেট আমরা যতদিন খেলবো বাংলাদেশের দেশের রিপ্রেজেন্ট করবো ততদিন পর্যন্ত ইমপ্রুভ করতে হবে। ব্যাটসম্যানরা যদি লম্বা সময় ব্যাটিং করতে পারে, 3-4 সেশন ব্যাটিং করো, তাহলে হয়তো আমাদের জন্য ইজি হবে, মানে টেস্ট টিমের জন্য ইজি হবে। আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট আয়োজন করি তখনই সবার যত পার্সোনাল এনগেজমেন্ট, পার্সোনাল ইন্টারেস্টগুলি বা পার্সোনাল এন্ডোর্সমেন্টের শুটিং বা ফিজিক্যাল চেক আপ ওই সময়টাতেই কেন চট্টগ্রাম কিংবা ঢাকায় কোনো ভেন্যুতেই একজনের বেশি পেসার রাখা হয়নি বাংলাদেশের একাদশে। কারণটা জানা নেই খোদ বোর্ড সভাপতিরও। ডেফিনেটলি আমাদের পেসাররা মাচ বেটার দ্যান আওয়ার স্পিনার্স, এবং আমাদের এখন অনেকগুলো পেসারের অপশন আছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না। ক্যাপ্টেন অ্যান্ড কোচ আর তো এখানে আর কেউ এর মধ্যে আমরা নাই তো এখন। তাদের কাছ থেকে জবাব দিতে চাইবেন কিনা? অবশ্যই চাবো, সবার কাছ থেকেই চাবো। এটা আমি আপনাদেরকে বলে দিই, এটা শুধু ক্যাপ্টেন অ্যান্ড কোচ না, সবার কাছ থেকেই চাওয়া হবে। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। এবারে এক নজরের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টিকা নিলেন 9 লাখের বেশি, ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। সম্মিলিত চেষ্টায় করোনা মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে, প্রধানমন্ত্রী। লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় কাল। 23 পৌরসভার ফল ঘোষণা, বেশিরভাগে নৌকার জয়। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার 3। বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, প্রমাণ জনসম্মুখে উপস্থাপন করা হবে। সাভারে গৃহহীনের ঘর দেওয়ার কথা নিয়ে প্রতারণা, অর্ধ কোটি টাকা লোপাট। এবং পুরো দলকে জবাবদিহিতার আওতায় আনা হবে, বিসিবি সভাপতি। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 595 নম্বরে। ধন্যবাদ।